নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পরমদীপ। আর হাই লেভেল এমসিকিউ প্লাস কনসেপ্ট সিরিজে আজ ডে 5। আজকের ইম্পর্টেন্ট 5টা টপিক হলো ফান্ডামেন্টাল রাইট থেকে 2টো টপিক রয়েছে, ব্যাংক এস্টাবলিশমেন্ট ইয়ার, তার সাথে এর হেডকোয়ার্টারগুলো আমরা আজ দেখব, ভেরিয়াস রেভলিউশন, ভারতবর্ষে যে শস্য রিলেটেড যে রেভলিউশনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে জানবো, আরবিআইয়ের গভর্নর সম্পর্কে জানবো। তো খুব ইম্পর্টেন্ট 5টা টপিক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কিন্তু একটা না দুটো কোশ্চেন কমন আসার চান্স থেকেই যায়। যেমন দেখুন, ডব্লিউবিসিএস মেন্স থেকে কোশ্চেনগুলো তোলা হয়েছে, ডব্লিউবিসিএস মেন্স, ডব্লিউবিসিএস প্রিলিমসেও কিন্তু এই টাইপের কোশ্চেন এসেছে। এসএসসির এক্সামেও প্রিভিয়াস ইয়ার্স ঘাটলে আপনারা এই টাইপের কোশ্চেন দেখতে পাবেন। রেলের এক্সামেও এই যে ব্যাংকের হেডকোয়ার্টার, অথবা আমরা অনেক সময় কোশ্চেন দেখেছি যে ব্যাংকের এস্টাবলিশমেন্ট ইয়ার থেকেও কোশ্চেন আসে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড ইটস প্র্যাকটিস ইজ পানিশেবল অ্যাকর্ডিং টু, অর্থাৎ কোন আর্টিকেল অনুযায়ী, আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেল অনুযায়ী আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতাকে অ্যাবলিশ করা হয়েছে বা অস্পৃশ্যতাকে ধ্বংস করা হয়েছে, শেষ করা হয়েছে। তো এর মধ্যে আর্টিকেল 15, 16, 17 এবং 18 কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা প্রত্যেকটা আর্টিকেল 15, 16, 17, 18 সম্পর্কে জানবো। তার আগে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের কনস্টিটিউশনে কিছু ফান্ডামেন্টাল রাইটের কথা উল্লেখ রয়েছে। ফান্ডামেন্টাল রাইট হলো সেই সমস্ত আমাদের রাইট যেগুলো আমাদের মৌলিক অধিকারগুলোকে সংরক্ষিত করে। এবার এই যে ফান্ডামেন্টাল রাইট, প্রথমে এই ফান্ডামেন্টাল রাইটকে 7 ভাগে ভাগ করা হতো। এই 7 ভাগের মধ্যে রাইট টু প্রপার্টি ছিল, কিন্তু বর্তমানে রাইট টু প্রপার্টি সেটা আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে নেই, তবে সেটা লিগাল রাইটের মধ্যে ফেলা হয়েছে, আর্টিকেল 300A-তে বর্তমানে রয়েছে। কিন্তু বাকি যে 6টা ফান্ডামেন্টাল রাইট সেগুলো কিন্তু রয়ে গেছে। এবার ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আপনারা যদি ডিটেলসে ভিডিও পেতে চান, ডিটেলসে দেখতে চান, তাহলে আপনারা লুসেন জিকের যে আপনারা পাবেন ইন্ডিয়ান পলিটি বাই লুসেন জিকে বা ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, ওই প্লেলিস্টগুলো চেক করুন, ওখানে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে ডিটেলসে তথ্য আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন, এই ফান্ডামেন্টাল রাইটগুলোর মধ্যে, সেই 6টা ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট রয়েছে, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত রাইট টু ইকুয়ালিটি বর্ণনা করা রয়েছে। আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। তো এই যে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18-এর মধ্যেই এই যে আনটাচেবিলিটি, এটা কিন্তু পড়ে যায়। আনটাচেবিলিটিকে প্রহিবিট করা হচ্ছে, এটা আমাদের আর্টিকেল 14 থেকে 18-এর মধ্যে, এবং এটা কিন্তু রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে। এবার আমরা এক এক করে দেখে নেব আর্টিকেল 14 থেকে 15 থেকে 16, 17, 18-তে কী কী রয়েছে। আর্টিকেল 14-তে রয়েছে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান এবং সবাইকে সমানভাবে ব্যবহার করা হবে আইনের দ্বারা। নেক্সট আর্টিকেল 15, এখানে বলছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ দ্য রিলিজিয়ান্স, রেস, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ, অর্থাৎ কারোর জন্মস্থান, তার লিঙ্গ, তার কাস্ট, তার রিলিজিয়ান, ধর্ম, তার রেস, শ্রেণী, এর বেসিসে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে এখানে কিন্তু আনটাচেবিলিটির কথা নেই, তাহলে আমরা 1 নম্বর অপশানটাকে বাদ দিলাম। নেক্সট আর্টিকেল 16 কী বলছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। পাবলিক এমপ্লয়মেন্ট বা সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, তবে আমাদের যে কাস্ট সিস্টেম রয়েছে সেটা এই আর্টিকেল 16-এর বিভিন্ন রকম পার্টে, 16, 3, 4 এরকম যে পার্টগুলো রয়েছে সেই পার্টের মধ্যে সেগুলোর এক্সেপশনটা দেওয়া রয়েছে। তো আর্টিকেল 16 তবে অপশান হচ্ছে না, কারণ আর্টিকেল 16-তে বলছে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুবিধা। আর্টিকেল 17-তে কী বলা হচ্ছে, প্রহিবিশন অফ আনটাচেবিলিটি, তাহলে আর্টিকেল 17 এখানে কারেক্ট অ্যান্সার। আর্টিকেল 17-তে বলা হচ্ছে প্রহিবিশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতাকে দূরীকরণ করতে হবে। আর আর্টিকেল 18 দেখে নিন, আর্টিকেল 18-তে কী বলা হচ্ছে, অ্যাবলিশন অফ টাইটেল, মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক ডিস্টিংশন আর হাউএভার এক্সেম্পটেড। দেখুন, অনেকের এর আগে রাজাধিরাজ, রাজা, মহারাজা, আমাদের স্বাধীনতার পরে এরকম অনেকে টাইটেল নিতেন, তো এই সমস্ত টাইটেলকে কিন্তু নেওয়া যাবে না। এবার বাইরের দেশের থেকে যদি কোনো রকম টাইটেল নিতে হয় তাহলেও কিন্তু প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন লাগবে। আর এটাই কিন্তু আমাদের আর্টিকেল 18-এ বলা রয়েছে, কোনো রকম টাইটেল নেওয়া যাবে। তবে দেখুন, পদ্মবিভূষণ, ভারতরত্ন, এই টাইটেলগুলোকে অবশ্যই নেওয়া যাবে। পরমবীর চক্র, এই টাইপের যে টাইটেলগুলো রয়েছে এগুলোকে অবশ্যই নেওয়া যাবে, কিন্তু রাজাধিরাজ, মহারাজা এই টাইপের টাইটেল ইউজ করা যাবে না। তো এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে আর্টিকেল 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে। নেক্সট আমরা দেখব আর্টিকেল 23 অফ দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রহিবিট, এটাও আমাদের ইন্ডিয়ান পলিটির কোশ্চেন, তার মধ্যে থেকেও ফান্ডামেন্টাল রাইটের কোশ্চেন। একটু আগে বললাম রাইট টু ইকুয়ালিটি আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, তেমনই কিন্তু আরেকটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কী পড়ে,
রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আর এই এক্সপ্লয়টেশন কথার অর্থ হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, বা এক্সপ্লয়টেশন কথার অর্থ হচ্ছে শোষণ, আর রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন কথার অর্থ হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। আর এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 23 এবং 24 রয়েছে। তো এই শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে কী কী পড়ে যাচ্ছে আমরা একবার দেখে নেব। আর্টিকেল 23 কী বলছে? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ কাউকে কেনা বেচা করা যাবে না, এটা আর্টিকেল 23 বলা হচ্ছে, এবং কারোর দ্বারা জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া যাবে না, অর্থাৎ বেকার খাটানো যাবে না। আর্টিকেল 23 আরও বলছে প্রহিবিশন অফ কম্পালসরি সার্ভিসেস আর্টিকেল, আন্ডার দিস আর্টিকেল দ্য স্টেট ক্যান ফোর্স পিপল টু ডু কম্পালসরি সার্ভিস ফর পাবলিক পারপোজ। যেমন ধরুন এই যে কোভিড-19 প্রবলেম, এই সময় কিন্তু যদি ফ্রন্টলাইন ওয়ার্কারদের সমস্যা দেখা যায় বা ফ্রন্টলাইন ওয়ার্কারদের ঘাটতি দেখা যায়, সেখানে কিন্তু স্টেট এখানে সাধারণ মানুষের ওপর জোর করতে পারে যে আপনাদেরকে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে। অথবা আরেকটা এক্সাম্পল দেখুন, আমাদের ভারতবর্ষে আর্মিতে যোগদান করার কিন্তু লোকের অভাব হয় না, এখানে প্রত্যেকে ছুটে যায়, এত জনসংখ্যা যে প্রত্যেকে এখানে জয়েন করতে চায়, এত স্যালারি, এত সুযোগ সুবিধা, এখানে প্রত্যেকেই জয়েন করতে চায়। কিন্তু আপনারা আমেরিকাটা লক্ষ্য করুন, আমেরিকাতে কিন্তু প্রত্যেককেই, এরকম অনেক কান্ট্রি রয়েছে যে প্রত্যেককে একটা নির্দিষ্ট বয়সের পর অবশ্যই আর্মি ট্রেনিং নিতে হবে এবং তাকে কয়েক বছরের জন্য আর্মির হয়ে সার্ভ করতে হবে। তো এই যে কন্ডিশন, কেন? ভারতবর্ষের জনসংখ্যা অনেক বেশি আমেরিকাতে মাত্র 35 থেকে 40 কোটি, সেই তুলনায় ভারতে 140 কোটি, কিন্তু আয়তন দেখতে গেলে আমেরিকার আয়তন অনেক বড়। তো এই যে প্রবলেম যখন ভারতবর্ষ ফেস করবে, তখন কিন্তু কম্পালসরি সার্ভিস, আর্মিতে যে আমেরিকায় যেতে হয় সেখানে কিন্তু কম্পালসরি সার্ভিস সেট করা রয়েছে। ভারতবর্ষেও কিন্তু এরকম কম্পালসরি সার্ভিস দিতে হবে, যদি সেই রকম কন্ডিশন আসে স্টেট সেক্ষেত্রে জোর করতে পারে। তো আর্টিকেল 23 কিন্তু এগুলো বলা রয়েছে। আর্টিকেল 24 কী বলা হচ্ছে? প্রহিবিশন অফ চাইল্ড লেবার, অর্থাৎ বাচ্চাদের ওপর কোনো রকম জোর দেওয়া যাবে না। এবং মনে রাখবেন, এই যে প্রহিবিশন অফ চাইল্ড লেবারের ওপর, বাচ্চাদের ওপর শুধুমাত্র জোর দেওয়া যাবে না এমনটা কিন্তু নয়, 14 বছর বয়স পর্যন্ত এমন কোনো বাচ্চার থাকবে না যাদের ফ্যাক্টরি, মাইন্স, অর্থাৎ যে কোল মাইন্স বলা হয় বা খনি, এরকম জায়গায় কাজ করতে দেওয়া যাবে না, কারণ এগুলো খুবই বিপজ্জনক জায়গা এবং বাচ্চাদের ক্ষেত্রে মানসিক এবং সেক্ষেত্রে শারীরিক প্রভাব কিন্তু পড়তে পারে। তো প্রহিবিশন অফ চাইল্ড লেবার, এটা আর্টিকেল 24 বলা হয়েছে। কিন্তু আমাদের এখানে কোশ্চেনে কী করা হয়েছিল? আমাদের কোশ্চেনে করা হয়েছিল আর্টিকেল 23 অফ দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রহিবিট। আর্টিকেল 23 অফ দ্য কনস্টিটিউশন, এখানে মনে রাখবেন ডাজ নট বলেছে, অর্থাৎ কোনটাকে প্রহিবিট করে না। অপশন এ বেগারি, কম্পালসরি সার্ভিসেস ফর পাবলিক পারপোজ, ফোর্স লেবার, ট্রাফিক ইন হিউম্যান বিংস। তো তাহলে আমরা দেখব কোনগুলোকে করে। 1 নম্বর দেখব ট্রাফিক ইন হিউম্যান বিংস, অবশ্যই করে, আর্টিকেল 23 এটাকে প্রহিবিট করে। ফোর্স লেবার দেখুন এখানে রয়েছে, ফোর্স লেবার, এটাকেও ফোর্স লেবার করছে। এবার দেখুন এই দুটো অপশনের মধ্যে কনফিউশন হবে, কারণ এখানে আপনারা বেগারি দেখতে পাননি বা ভিক্ষা নেওয়া, এটা কিন্তু আপনারা দেখতে পাননি। বেগারি আর কম্পালসরি সার্ভিস ফর পাবলিক পারপোজ, এখানে কি বলছে দেখুন, প্রহিবিশন অফ কম্পালসরি সার্ভিসেস। তো এখানে বলছে প্রহিবিশন অফ কম্পালসরি সার্ভিসেস, এখানে আর্টিকেল 23 বলা রয়েছে, কিন্তু এর মধ্যে তো বলা রয়েছে আন্ডার দিস আর্টিকেল দ্য স্টেট ক্যান ফোর্স পিপল টু ডু কম্পালসরি সার্ভিস ফর পাবলিক পারপোজ। কিন্তু এখানে বেগারি সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই, তবে সেই জন্য আমরা কিন্তু বেগারিকে সবচেয়ে কারেক্ট অ্যান্সার এখানে মানব, এবং WBPSCর যে অ্যান্সার কি সেখানেও বেগারি কিন্তু কারেক্ট অ্যান্সার দেওয়া ছিল। তবে এখানে কনফিউশন ক্রিয়েট হওয়াটা স্বাভাবিক, যে কম্পালসরি সার্ভিস ফর পাবলিক পারপোজ এটাকে যেহেতু প্রহিবিট করা হয়নি, তার কারণ দেখুন এখানে তো মেইন যে পয়েন্ট সেখানেই বলে দিচ্ছে প্রহিবিশন অফ কম্পালসরি সার্ভিসেস আন্ডার আর্টিকেল 23, কিন্তু অ্যাকচুয়ালি এর পয়েন্টটা হলো এখানে স্টেট ফোর্স করতে পারবে। তো যেহেতু এই পয়েন্টটা রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে অবশ্যই প্রহিবিশনের মধ্যে ধরবো, কিন্তু বেগারিকে আমরা ধরবো না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? বেগারি। এবং WBPSCর অ্যান্সার কি অনুযায়ী কিন্তু এটা বেগারি কারেক্ট অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখব এরিয়া অফ ব্ল্যাক রেভলিউশন, অর্থাৎ এর মধ্যে কোনটার কে ব্ল্যাক রেভলিউশন বলা হয়, বা কোন ফসল বা কোন প্রোডাক্টের উৎপাদন প্রচুর মাত্রায় যখন হয়েছিল তখন তাকে ব্ল্যাক রেভলিউশন বলা হয়। তো অয়েল সিডস একেবারেই নয়, অয়েল সিডস হয়েছিল ইয়েলো রেভলিউশন। তো স্টুডেন্টরা এখানে গুলিয়ে ফেলবে এই যে অয়েল সিডস এবং পেট্রোলিয়াম প্রোডাকশন, কারণ অয়েল সিডস এবং পেট্রোলিয়াম প্রোডাকশন অনেকটা একই টাইপের মতো মনে হচ্ছে, অয়েল রয়েছে এখানে, পেট্রোলিয়াম রয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে কারেক্ট আনসার হবে পেট্রোলিয়াম প্রোডাকশন। পেট্রোলিয়াম প্রোডাকশনকে এরিয়া অফ ব্ল্যাক রেভলিউশনের মধ্যে ফেলা হয়। বাকিগুলো আমরা একটু দেখে নেব। ব্ল্যাক রেভলিউশনের মধ্যে পেট্রোলিয়াম প্রোডাকশন, ব্লু রেভলিউশনের মধ্যে ফিশ প্রোডাকশন। তাহলে ফিশ প্রোডাকশন কোনটা? ব্লু রেভলিউশনের মধ্যে।
নেক্সট দেখুন, ব্রাউন রেভলিউশনের মধ্যে লেদার, কোকোয়া, গোল্ডেন ফাইবার রেভলিউশনের মধ্যে জুট প্রোডাক্টস, সিলভার ফাইবার রেভলিউশনের মধ্যে কটন প্রোডাক্ট, গোল্ডেন রেভলিউশনের মধ্যে হর্টিকালচার, হানি, ফ্রুট প্রোডাকশন। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে হর্টিকালচার বলতে কী বোঝায়। এর আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে বহুবার আলোচনা করেছি। আর একটা কথা, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, আপনারা রেগুলার ফলো করতে ভুলবেন না। সিলভার রেভলিউশন এখানে এগ প্রোডাকশন, গ্রিন রেভলিউশন ফুড গ্রেন প্রোডাক্টস, গ্রে রেভলিউশন এখানে ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার স্পেশালি, রেড রেভলিউশন মিট অ্যান্ড টমেটো প্রোডাকশন, ইয়েলো রেভলিউশন অয়েল সিডস প্রোডাকশন, হোয়াইট রেভলিউশনের মধ্যে ডেয়ারি মিল্ক প্রোডাকশন, আর ব্রাউন রেভলিউশনের মধ্যে পটাটোর প্রোডাকশন। তো এগুলো ভুলবেন না। এখান থেকে কিন্তু ডব্লিউবিসিএস মেন্স, ডব্লিউবিসিএস প্রিলিমসে সবসময় কোশ্চেন আসার চান্স থাকে, স্পেশালি ডব্লিউবিসিএস মেন্সে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তাছাড়া এসএসসি, রেলওয়ের প্রত্যেকটা এক্সামে কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কী কী পাচ্ছি? অয়েল সিডস, একটা আমরা পাচ্ছি ইয়েলো রেভলিউশন, কটনটা এরকম কোনো নির্দিষ্ট নেই, তবে পেট্রোলিয়াম এটা কিন্তু ব্ল্যাক রেভলিউশন, কিন্তু কটনটা প্রবাবলি এখানে দেওয়া নেই। আচ্ছা, আপনারা একটু চেক করে, আচ্ছা এই কটন দেওয়া রয়েছে সিলভার ফাইবার রেভলিউশন, কটনটা সিলভার ফাইবার রেভলিউশন, অয়েল সিডস হচ্ছে ইয়েলো রেভলিউশন, ফিশ হচ্ছে ব্লু রেভলিউশন, কটন সিলভার ফাইবার রেভলিউশন, আর পেট্রোলিয়াম এখানে ব্ল্যাক রেভলিউশন। নেক্সট যে দুটো কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন দুটো খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে প্রথমটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক ওয়াজ সেট আপ অন। তো এটা এসএসসির এক্সামে বহুবার এসছে, আরআরবি যে এক্সামগুলো হয় গ্রুপ ডি, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যখন দেখবেন, এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকবার আপনারা দেখতে পাবেন, যেমন এক্সিম ব্যাঙ্ক, সেবি এবং নাবার্ড, এই তিনটে থেকে আরেকটা রয়েছে আরবিআই, এই চারটে থেকে সবচেয়ে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো প্রথম কোশ্চেন বলছে এক্সিম ব্যাঙ্ক ওয়াজ সেট আপ অন, এক্সিম ব্যাঙ্ক কবে সেট আপ হয় বা তৈরি হয়? তো কারেক্ট অ্যান্সার এখানে হবে 1 জানুয়ারি 1982। এক্সিম ব্যাঙ্ক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক, এটা 1982 সালের 1 জানুয়ারি। এবার সমস্ত ব্যাঙ্ক সম্পর্কে যদি আপনি সম্পূর্ণ তথ্য জানতে চান, ব্যাংকের যে মনিটারি পলিসি সেগুলো সম্পর্কে সমস্ত তথ্য জানতে চাইলে আমার চ্যানেলে আপনারা জাস্ট প্লেলিস্ট সেকশনে চলে যাবেন, ওখানে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত ব্যাঙ্কিংয়ের যে পলিসি বা মনিটারি পলিসি সেই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে সমস্ত কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার এই রিলেটেড কিছু তথ্য দেখা যাক। ইন্ট্রোডাকশন দেখুন, এই যে এক্সিম ব্যাঙ্ক, দ্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ এক্সিম ব্যাঙ্ক। তো এক্সপোর্ট থেকে এক্স আর ইম্পোর্ট থেকে ইম নিয়ে এক্সিম ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। দ্য এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ এ পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এস্টাবলিশড অন 1 জানুয়ারি 1982. It started operating with head office in Mumbai from 1 March 1982. তো মনে রাখবেন এর হেডকোয়ার্টার কোথায়? এক্সিম ব্যাঙ্কের মুম্বাই। তো বেশিরভাগ ব্যাঙ্কেরই কিন্তু আপনারা দেখতে পাবেন যে হেডকোয়ার্টার মুম্বাই। এমনিতে তো মুম্বাইকে বলা হয় না যে ফিনান্সিয়াল ক্যাপিটাল, বলা হচ্ছে এখানে ইট ওয়াজ এস্টাবলিশড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ফর দ্য পারপোজ অফ ফিনান্সিং, ফেসিলিটেটিং অ্যান্ড প্রমোটিং ফরেন ট্রেড। তো এক্সিম ব্যাঙ্কের কাজ ফরেন ট্রেডকে প্রমোট করা, এটাও কিন্তু মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট। এক্সিম ব্যাঙ্ক ইজ ম্যানেজড বাই বোর্ড অফ ডিরেক্টরস হুইচ হ্যাজ রিপ্রেজেন্টেড ফ্রম দ্য গভর্নমেন্ট। নেক্সট তথ্য বলছে, নেক্সট আমরা সেবি সম্পর্কে জানবো। সেবি তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয়? এগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, সেহেতু আমি এগুলো এনেছি। তো সেবি প্রতিষ্ঠিত হয় 12 এপ্রিল 1992। সরি, এটা সেবি প্রতিষ্ঠিত হয় না, স্ট্যাচুটরি পাওয়ার দেয়। সেবি প্রতিষ্ঠিত হয় 12 এপ্রিল 1988 সালে। তো সেবি ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার 1988 অ্যান্ড গিভেন স্ট্যাচুটরি পাওয়ার অন 12 এপ্রিল 1992. সেবি ইজ দ্য রেগুলেটর ফর সিকিউরিটি মার্কেট. ইট হ্যাজ হেডকোয়ার্টার অ্যাট মুম্বাই ইন বান্দ্রা কুর্লা কমপ্লেক্স। তো সেবি প্রতিষ্ঠিত হয় কত সালে? 12 এপ্রিল 1988। আর সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেবি প্রিভিয়াস ইয়ার্সে বহুবার এসছে। নেক্সট রয়েছে নাবার্ড। নাবার্ড একটা ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে রয়েছে নাবার্ড এবারে আরবি এনটিপিসিতে কয়েকটা শিফটে দেখা গেছিলো। তো নাবার্ড 1 জুলাই 1982-তে প্রতিষ্ঠিত হয়। আর এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, 1982 1 জুলাই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কিছু ইন্ডিয়ান ব্যাঙ্ক রয়েছে এবং তার হেডকোয়ার্টার রয়েছে, সেগুলো একবার দেখে নেবেন। দেখবেন 90% ব্যাঙ্কের হেডকোয়ার্টার কিন্তু মুম্বাই রয়েছে। যেমন ধরুন অ্যাক্সিস ব্যাঙ্ক মুম্বাই হেডকোয়ার্টার, বন্ধন ব্যাঙ্কের হেডকোয়ার্টার কলকাতা, ব্যাঙ্ক অফ বরোদার হেডকোয়ার্টার পাদোদরা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পুনে, কানাড়া ব্যাঙ্ক বেঙ্গালুরু, ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক এতটা ইম্পর্টেন্ট নয়, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক কুম্বাকোনাম, ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো বাদ দিন। ধনলক্ষ্মী ব্যাঙ্ক ত্রিশূর, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ইম্পর্টেন্ট মুম্বাই, আইসিআইসি ব্যাঙ্ক মুম্বাই, আইডিবিআই ব্যাঙ্ক মুম্বাই,
এখানে ইন্ডিয়ান ব্যাংক চেন্নাইতে রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক চেন্নাইতে রয়েছে, ইন্দুসল্যান্ড ব্যাংক এটা পুনেতে রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক শ্রীনগরে, আর এখান থেকে ইম্পর্টেন্ট বলতে কোটাক মাহিন্দ্রা ব্যাংক ইম্পর্টেন্ট মুম্বাইতে রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিং ব্যাংক এটা নিউ দিল্লি রয়েছে, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিউ দিল্লিতে রয়েছে, আরবিএল ব্যাংক মুম্বাইতে রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে রয়েছে, সাউথ ইন্ডিয়ান ব্যাংক ত্রিশুরে রয়েছে, ইউকো ব্যাংক রয়েছে কলকাতাতে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে মুম্বাইতে, আর ইয়েস ব্যাংক রয়েছে মুম্বাইতে। তো ভারতবর্ষের সমস্ত ইম্পর্টেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার এখানে দেওয়া রয়েছে। আপনারা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবেন, কয়েকবার চোখ বুলিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনারা এগুলো অ্যাটেম্প্ট করতে পারবেন কারেক্ট। তো এরপর নেক্সট যে কোশ্চেন ছিল সেটা আমরা একবার দেখে নেব। পরের কোশ্চেন কী বলছে, ফার্স্ট গভর্নর অফ আরবিআই ইজ, তো আরবিআইয়ের প্রথম গভর্নরের নাম কি? তো কারেক্ট অ্যান্সার কি, আরবিআইয়ের প্রথম গভর্নর হচ্ছে ওসবর্ন স্মিথ। যদি এখানে বলতো আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি, সেখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হতো, এখানে দেখতে পাচ্ছেন অপশন 3 নম্বরে কে, সিডি দেশমুখ। তো স্যার ওসবর্ন স্মিথ 1935 থেকে 37, তারপর জেমস ব্রাইট টেলর এবং প্রথম ভারতীয় সিডি দেশমুখ। স্বাধীনতার সময়ও সিডি দেশমুখ আর ওসবর্ন স্মিথ হচ্ছেন ভারতের প্রথম আরবিআইয়ের গভর্নর। আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1934 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে। তারপরে আরবিআই যখন প্রতিষ্ঠিত হয় তখন এর অ্যামাউন্ট কত ছিল? মাত্র 5 কোটি টাকা। তারপর 1937 সাল পর্যন্ত আরবিআইয়ের হেডকোয়ার্টার ছিল কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তারপর আরবিআইয়ের হেডকোয়ার্টার চেঞ্জ করা হয় মুম্বাই, মহারাষ্ট্রতে। তারপর 1949 সালে আরবিআই তার যে ন্যাশনালাইজেশন সেটা কমপ্লিট করে নেয় এবং ফাইনালি 1969 সালে আরবিআই আরও 14টি ব্যাংকের ন্যাশনালাইজেশন কমপ্লিট করে নেয়। বর্তমানে আরবিআইয়ের যে গভর্নর তার নাম কি? শক্তিকান্ত দাস। তো এইগুলো একটু মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া উর্জিত প্যাটেলও খুব ভালো কাজ করেছেন, খুব ইম্পর্টেন্ট। রঘুরাম রাজনের সময় কিছু ইম্পর্টেন্ট পলিসি ছিল, সেগুলোও খুব ইম্পর্টেন্ট। তো এগুলো একটু মনে রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। আর কিছু আরও টপিক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।